সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমরা আমাদের তথ্য প্রযুক্তি দ্বিতীয় অধ্যায়ের একদম প্রান্তিক শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো আমরা দেখো, প্রযুক্তির কথা বলতে গেলে আমাদের দৈনন্দিন জীবনে এখন আমরা এমনভাবেই আমাদের লাইফস্টাইলটা হয়ে গেছে যে প্রযুক্তিবিহীন আমরা মনে হয় কোনো একটা মোমেন্ট স্পেন্ড করতে পারছি না, তাই? দেখ, প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু আমরা প্রযুক্তির সাথে অ্যাটাচড রয়েছি, ঠিক আছে? তা আমরা সেই প্রযুক্তিরই আজকে কি কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতির একদম শেষতে চলেছি। আমরা বইয়ের শেষে যে কিছু নমুনা প্রশ্ন রয়েছে এবং সেটার সাথে আমরা যে আলোচনাগুলো করেছি সেখান থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, কিছু বড় প্রশ্ন হতে পারে, এমসিকিউগুলো আছে, আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোকপাতগুলো করব। তো চলো দেখি। দেখো, আমাদের নমুনা প্রশ্ন রয়েছে। মতিন সাহেব বড় নাতনি কণা ল্যাপটপে বসে। আচ্ছা, এখানে একটা অনুচ্ছেদ তোমাদেরকে রয়েছে এবং সেটা থেকে আমাদের কি বলছে 5 এবং 6। আচ্ছা, তাহলে নাতনিকে বলেন, তুই ল্যাপটপে স্যাটেলাইট সংযোগ নিয়েছিস এবং কণা খেলাটি রেকর্ড করে রাখলো। এই কথাটার উপরে দেখো এখন এখানে কি প্রশ্ন দিয়েছে। কণা খেলা দেখতে পারে ইন্টারনেট ব্যবহার করে, ল্যাপটপে টিভি কার্ড সংযোগ করে এবং টেলিভিশন ল্যাপটপে সংযোগ করে। ঠিক আছে, দেখো আমরা কিন্তু সবগুলোই করতে পারি বিভিন্নভাবে। প্রযুক্তির কারণে আগে শুধু টিভিতেই আমরা টেলিভিশন দেখতে পারতাম, এখন ডেস্কটপ বা ল্যাপটপে আমরা কী করছি, ছোট্ট টিভি কার্ডগুলো পাওয়া যাচ্ছে, যেটা আমরা অনলাইনের মাধ্যম থেকে সেখান থেকে দেখতে পাচ্ছি। এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে কিন্তু এখন প্রত্যেকটি বিভিন্ন টিভি চ্যানেলের ইউটিউব সাইট রয়েছে, তাদের ওয়েবসাইটগুলো রয়েছে, ভিডিও চ্যানেলগুলো রয়েছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আমরা যেরকম এখান থেকে এইচডিএমআই এর মাধ্যমে থেকে আমরা কিছুক্ষণ আগে যে প্রজেক্টরের কথা বললাম, সেখানে মনিটরও কিন্তু আমরা স্থানান্তর করে সেটাও করা সম্ভব। এরপর আছে, খেলাটি রেকর্ড করার সবচেয়ে সুবিধাজনক ডিভাইস কোনটি? হার্ড ড্রাইভ, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি। ঠিক আছে, এটা 6 নম্বর প্রশ্ন। তোমার এখানে সবগুলোতে সেভ করা সম্ভব, যেটা পসিবল সেটা তোমার কাছে সবচেয়ে সুবিধাজনক কোনটি সেটা দিতে হবে, সেটার পিছনে তোমার যুক্তিটা ব্যাখ্যা করতে হবে। আমি তোমাদেরকে এক্সাম্পল হিসেবে একটা বলছি, আমার কাছে মনে হচ্ছে হার্ড ড্রাইভ, কারণ এটা সরাসরি একটা আমার স্থায়ী মেমোরিতেই সেভ হয়ে থাকছে। এরপরে আমি সেটা সুবিধাজনকভাবে পেন ড্রাইভে নিতে পারি, সিডিতে নিতে পারি, ডিভিডিতে নিতে পারি, যে কোনো স্থানে আমি নিতে পারি, বা এটা কম্পোজ করে কোথাও মেইল করে দিতে পারি, ট্রান্সফার করতে পারি, আমার পছন্দ মতো কোনো সাইট থেকে নিতে পারি। তোমার কাছে যদি হার্ড ড্রাইভের স্পেস কম থাকে, জায়গা না থাকে, তুমি পেন ড্রাইভ সেখানে নিতে পারো, তাই না? সেটা পরবর্তী সিডি বা ডিভিডিতে কপিরাইট করে নিতে পারো। তুমি এইভাবে একটা অ্যান্সার দিয়ে সেটার পিছনে যুক্তি দাঁড় করাবে। এবার চলে আসো আর কিছু, আমরা কিছু বলি OMR। এটার পূর্ণরূপ কি? অপটিক্যাল মার্ক রিডার, অপশনাল মার্ক রিডার, অপটিক্যাল মার্ক রিডার, অপটিমাম মার্ক রিডার, অপটিক্যাল মার্ক রেঞ্জ। আমরা কিন্তু স্পেলিংগুলো খুব ভালো করে দেখবো। এটা কী হবে? অপটিক্যাল মার্ক রিডার। ঠিক আছে। রোম, আমরা জানি রোমটা কি, র্যাম এবং রোম, কম্পিউটারের স্থায়ী মেমোরি এবং অস্থায়ী মেমোরি। তাহলে রোমটা হচ্ছে কি, রিড অনলি মেমোরি। ঠিক আছে, আমরা এভাবে বইয়ের কিন্তু পেজগুলোতে আমরা এর আগেও দাগ করেছি এবং এখন এরকম একটা নমুনা কিছু দেখে এরপরে আমরা বইগুলো নিয়ে সুন্দর করে 20টি এমসিকিউ আমরা বাসার কাজে করে নিব। এবার আসো দেখো কিছু ছোট্ট প্রশ্ন। এখানে একটা প্রশ্ন হচ্ছে, কম্পিউটার কিভাবে কাজ করে লিখো। আমরা শুরুতে এটা দেখেছি, কম্পিউটারের প্রধান কয়টি অংশ থাকে? দেখো, আমরা এখান থেকে কিন্তু হচ্ছে এমসিকিউগুলো পেয়ে যাচ্ছে। কম্পিউটারের প্রধান করে ইনপুট, আউটপুট, মেমোরি এবং প্রসেসর। ইনপুট থেকে নির্দেশনা গ্রহণ করে মেমোরিতে আসে, মেমোরি সেটাকে কি করে প্রসেসরের মাধ্যম দিয়ে সেটা আবার মেমোরিতে আসে, মেমোরি সেটাকে আবার কি করছে, পাঠিয়ে দেবে বা জমা রাখে, প্রয়োজন মতো আমরা আউটপুট নিয়ে দিই। অর্থাৎ তুমি একটা হিসাব করলা, যেটা কম্পিউটার কিবোর্ডের মাধ্যমে ইনপুট করলা, সেটা কি হচ্ছে প্রসেসরে যে সেটা কী করতে হবে, যোগ বা বিয়োগ কী করতে হবে, সেটা প্রসেসর সেটাকে গাণিতিক নির্দেশনা দিয়ে সেটা করে আবার মেমোরি থেকে আবার পাঠিয়ে দেবে। পাঠিয়ে দেওয়ার পরে মেমোরি থেকে যে ফলাফল আসবে সেটা আমরা স্ক্রিনে পেতে পারি, প্রিন্টার্সের মাধ্যমে পেতে পারি, বা পরে যে কোনোভাবে আমরা সুবিধাজনক মাধ্যমে পেতে পারি, আউটপুটের মাধ্যমে। তাহলে কম্পিউটারে কী কী হচ্ছে, আমরা এটা একটা ডায়াগ্রাম দেখতে পারি, যেখানে ইনপুট এখান থেকে আসতেছে,
কোথায় আসতেছে মেমোরি, মেমোরি সেখান থেকে কোথায় দিচ্ছে প্রসেসর, প্রসেসর সেটাকে নির্দেশনা দিয়ে পাঠায় দিচ্ছে আবার মেমোরিতে, মেমোরি সেটাকে আমাদেরকে আউটপুটের মাধ্যমে পাস করে দিচ্ছে। এইভাবে কম্পিউটার গাণিতিক নির্দেশ অনুযায়ী কাজ করে। কম্পিউটার মেমোরি কি, মেমোরি কত প্রকার ও কি কি? তাহলে যেখানে তথ্য জমা থাকে তাকে আমরা বলি মেমোরি। মেমোরি দুই প্রকার, যথা প্রাইমারি এবং সেকেন্ডারি। আমরা জানি একটি স্থায়ী, একটি হচ্ছে অস্থায়ী। যেখানে প্রাইমারি মানে হচ্ছে অস্থায়ীভাবে জমা থাকে তাকে যেমন র্যাম, আর সেকেন্ডারি মেমোরি যেখানে স্থায়ীভাবে জমা থাকে তাকে যেরকম হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, সিডি রোম ইত্যাদি। ঠিক আছে। র্যামে সাধারণত কাজ করার জন্য যে প্রয়োজন, কাজটা শেষ হয়ে গেলে ওইটা ওখানে সংযোগ থাকে না। কিন্তু আমরা হার্ড ড্রাইভে যদি যে কোনো কিছু যদি তথ্য সংরক্ষণ রাখি, ইনকেস ভাইরাস জনিত কারণে অথবা যতক্ষণ আমরা ফরম্যাট না করছি বা নষ্ট না হচ্ছে, তখন কিন্তু এই হার্ড ডিস্কে থেকে যায়। এছাড়াও কিন্তু এখন অনেক টেকনোলজির মাধ্যমে অনেক তথ্য বা যদি হারায় যায় সেটাকে ব্যাকআপ করে নিয়ে আসা যায়। আচ্ছা, এরপরে কয়েকটি ইনপুট ও আউটপুট ডিভাইসের নাম লিখো। আমরা কিন্তু আমাদের বাসার কাজে বাসার কাজ ছিল যে জন্য তোমাদেরকে এটা আর বলি। দেখো আমরা বাড়ির কাজে ছিল কয়েকটি ইনপুট আউটপুট, তোমার অভিজ্ঞতা লক্ষ্য করলো। তাহলে দেখো এখানে ইনপুট ডিভাইসকে কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওয়েবক্যাম, ভিডিও ক্যাম, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি। আউটপুট হচ্ছে মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। এছাড়াও কিন্তু আমাদের কিছু ডিভাইস আছে যেরকম সাউন্ড কার্ড, গ্রাফিক্স কার্ড, তাই না? এগুলো কিন্তু ইনপুট হিসাবেও কাজ করে, আউটপুট হিসাবেও কাজ করে। মনিটর, মনিটর কিন্তু ইনপুট ডিভাইসের মধ্যেও পড়ছে, আমরা আউটপুট ডিভাইসের মাধ্যমে, যেরকম কোন মনিটর, এখানে একটা কথা আছে, আমরা টাচ মনিটর ইনপুট ডিভাইস হিসাবে আমরা কিন্তু দিতে পারি। মনে আছে আমরা এগুলো পড়েছি, সিআরটি মনিটর, এলইডি মনিটর। তাহলে আমরা এভাবে কিন্তু নামের, শুধু এটাই না, এটা একটা নমুনা প্রশ্নের ধারণা, কিছু উত্তরের একটা ধারণাগুলো তোমাদের ইচ্ছে যেন তোমরা বই পড়ে এরপর প্রশ্নগুলো সেই লাইনগুলো করে তোমরা অ্যান্সারগুলো রেডি করতে পারো। আচ্ছা, আমরা এটাও এর আগে বোধহয় ক্লাসে বোধহয় অবশ্যই করেছি, কিন্তু মানে 2টা ক্লাস আগে মেবি। প্রসেসর কীভাবে, এখানে কিন্তু এমসিকিউ। 1 বাইট সমান হচ্ছে 8 বিট, 1 কিলোবাইট সমান 1000 বাইট। ঠিক আছে, হ্যাঁ, 1 মেগাবাইট সমান এত কিলো, 1024 কিলোবাইট। 1 গিগাবাইট হচ্ছে এত মেগাবাইট, 1 টেরাবাইট হচ্ছে 1024। অর্থাৎ এইটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট একটা, খালি আমরা কোনটার পর কোনটা, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, 1 জিবি, 1 টেরা, এইভাবে কিন্তু এটা হচ্ছে 512। অর্থাৎ 512 মানে এটা কিন্তু 512 গুণ করা হচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা মেমোরিকে একক বাইট, তাহলে মেমোরি, কম্পিউটার মেমোরি একক কি, বাইট। ঠিক আছে, তাহলে 1 মেগাবাইট সমান কত কিলো বাইট, 1024। কিবোর্ডকে প্রধান ইনপুট ডিভাইস বলা হয় কেন, ব্যাখ্যা করো। আমরা ছোট্ট এইসব প্রশ্ন মার্কস দেখে সেটাভাবে আমরা দিব। তো ব্যাখ্যা করো কি, যে আমরা কিন্তু দেখো ইনপুট প্রধান ডিভাইস করে যে কোনো তথ্য প্রযুক্তির কিবোর্ড নির্দেশনা দিতে হয়। আমরা কিবোর্ডের মাধ্যমে কমান্ডগুলো, কমান্ড সেকশনগুলো সব কিছু কিন্তু আমরা কিবোর্ডের মাধ্যম থেকেই দিয়ে থাকি। এছাড়াও কম্পিউটার একটু খুব ওয়ার্ড প্রসেসিং কাজ, এটা কিবোর্ড দিয়ে করা হয়, সকল নির্দেশনা দিতে হয়। এই জন্য যে কোনো কিছু লিখতে, নির্দেশনা দিতে, যেরকম আমরা যখন ওই যে কিবোর্ডের ফাংশন কি, পরে হচ্ছে যে স্কেপ, নির্দেশনা কি, নিউমারিক কি, এরকম অনেকগুলো আছে, F1, F2 এরকমগুলো আছে। স্ক্যাপচার আমরা উইন্ডোজ দিতে পারি, কম্পিউটারে উইন্ডোজ সাইট দিতে পারি, সেভ অ্যাজ, যাই কাজ করি কেন আমরা কিন্তু এগুলো কিবোর্ডের মাধ্যম থেকেই করে থাকি। ঠিক আছে, মাউস ছাড়াও সম্ভব, বাট কিবোর্ড ছাড়া অ্যাকচুয়ালি সম্ভব না। কিবোর্ডের মাধ্যমে বিভিন্ন ভাষায় কমান্ড করা থাকে, কিবোর্ডে বর্ণ, সংখ্যা, চিহ্ন থাকে। একজন ব্যবহারকারী সহজে কিবোর্ডের কমান্ডের মাধ্যমে ব্যবহার করতে, এছাড়া যে সকল কাজ করা যায় অন্যান্য সেই সকল কাজ করা যায় না। এই জন্যই কিবোর্ডকে কি বলা হচ্ছে, আমরা লাস্টে অবশ্যই কনক্লুশনে এই লাইনটা কিন্তু দেখিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা
আমরা এরকম বলেছি র্যামকে অস্থায়ী মেমোরি বলা হয় কেন, ব্যাখ্যা করো। তাহলে আমরা একটু দেখো যে কম্পিউটার যে কাজ করছে, কম্পিউটার কাজের ক্ষেত্রে কি বলা হয়েছে, কিভাবে কাজ করে। ইনপুট ডিভাইস থেকে মেমোরিতে দেয়, না মেমোরি সেখান থেকে কি কাজ করতে হবে প্রসেসরকে পাঠায়, প্রসেসর সেটা নির্দেশনা করে ফলাফলগুলো আবার মেমোরিতে দেয়, মেমোরি সেটাকে আউটপুটে দিচ্ছে। তাহলে এখানে র্যান্ডম এই কাজটা প্রতিনিয়ত চলতে আছে, আসছে যাচ্ছে। একটি বোতলে থেকে আসছে, সেখান থেকে জম্পিং হয়ে চলে যাচ্ছে। তাহলে বোতলে কি স্থায়ীভাবে কিছু থাকছে না, আসছে ড্রপ হচ্ছে, সেটা আবার পরবর্তী কাজের জন্য চলে যাচ্ছে। এই জন্য দেখো এরকমভাবে মাদারবোর্ড প্রসেসর জন্মের মধ্যে কোনো জায়গা থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে বলে এখানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা সংক্ষেপে র্যাম বলা হয়। প্রসেসর থেকে র্যাম তথ্য নিয়ে তথ্য প্রক্রিয়াজাত করে, অর্থাৎ নির্দেশনা অনুযায়ী প্রসেসর থেকে র্যাম তথ্যটি কী করছে, কিভাবে কাজ করতে হবে, কি কাজ করতে হবে। আর এই প্রক্রিয়াজাত বিদ্যুৎ প্রবাহের উপর নির্ভরশীল। আচ্ছা, প্রয়োজন প্রক্রিয়া আর বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে আচ্ছা ফার্মের সমস্ত ডেটাগুলো মুছে যায়। ফর্মে রাখা ডেটা তথ্যগুলো ব্যবহার করে পরিবর্তে, এই জন্য সকল কারণে অস্থায়ী র্যামকে অস্থায়ী মেমোরি বলা হয়। রোমকে স্থায়ী মেমোরি বলা হয়, রিড অনলি মেমোরি। এটি মাদারবোর্ডের সাথে, এটি প্রধান মেমোরি, অন্যতম একটি প্রধান। এটি মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে। কম্পিউটার হার্ডওয়্যার সচল রাখার জন্য কিছু নির্দেশনা প্রয়োজন হয়, এগুলো নির্দেশনা ছাড়া কম্পিউটার চালু করা যায় না। দেখবা আমি যদি ধরো একটা ঘড়ি ব্যাটারি কোনো কারণে খুলে রাখছি, আজকে ধরো 12টার দিকে বন্ধ রাখলাম, ঠিক 2 ঘন্টা পরে ব্যাটারি দিলাম, ঘড়িটা কি করবে, ও কিন্তু 12টা থেকে রান করা শুরু করবে, তাই না? কিন্তু তোমার কম্পিউটার বা মোবাইল তুমি অফ করে রাখো, অফ রাখার পরে আবার অন করো, দেখো টাইমটা কিন্তু ঠিক রাইট টাইমটা শো করছে। কি কারণে সম্ভব? যেমন তো ডিভাইসটা বন্ধ ছিল। ডিভাইস বন্ধ থাকলেও এই যে মাদারবোর্ড, সেখানকে সচল থাকার জন্য একটা স্থায়ী মেমোরি রোম সেখানে থাকে। ওটার জন্য একটা দেখবে ছোট্ট, এর পরবর্তী ক্লাস দেখবা CMOS নামে একটা ব্যাটারি থাকে। এটা ওই চার্জ হওয়ার সাথে সাথে ওটা অটোমেটিক চার্জ হতে থাকে, ঠিক আছে? এই জন্য কিন্তু সে ডেট টাইমটা তুমি, আমার ভিজুয়ালি ডিভাইসটা বন্ধ আছে, বাট ইন্টারনালি ডিভাইসটা কিন্তু রান আছে। এই কারণে কিন্তু ওই যে সচল রাখার জন্য যে প্রয়োজনীয় নির্দেশনাবলীগুলো, এটা কিন্তু রোমে থেকেই থাকে। এই জন্য এটাকে স্থায়ী মেমোরি বলা হচ্ছে। হ্যাঁ, যা বিদ্যুৎ প্রবাহের উপরে রোম নির্ভর করে না, ঠিক আছে? র্যাম বিদ্যুৎ প্রবাহ হলে সে কাজটা বাদ। দেখবা যে একটা কাজ সেভ না দিলে, কোনো কারণে যদি শাটডাউন করে দাও, ওটা কিন্তু আর পারবে না। কিন্তু রোমে কিন্তু সেই তথ্যগুলো মুছে ফেলতে পারে না, কিন্তু শুধু পাঠ করতে পারে, যাই বলে এটাকে রিড অনলি মেমোরি বলা হয়। আচ্ছা, আমরা একটা কম্পিউটার আপনাকে এই পর্যন্ত পড়েছি। আমরা ছোট্ট একটা ভিডিও দেখব, প্রশ্নের বাইরে। আমরা হয়তো প্রশ্ন করতে একটু বোরিংগুলো লাগে। সেটা আমরা কিন্তু এই যে পাওয়ার সাপ্লাই যেটা দেখেছি একটা পিসিতে, কীভাবে মাদারবোর্ড প্রসেসরগুলো হয়, আমরা খণ্ড খণ্ড করে দেখছি। এবার আমরা একটা পুরো পিসি অ্যাসেম্বলিংটা একটু দেখে নিই, ঠিক আছে? দেখো, আচ্ছা আমি একটু বলে দিই, এখানে সবগুলো আছে, লিখে দেওয়া আছে। দেখো, পাওয়ার বক্স, পাওয়ার সাপ্লাই, এটা থেকে সব কেবলের মাধ্যমে দেওয়া হচ্ছে। র্যাম আমরা দেখেছি, এগুলোকে কেবল বলা হচ্ছে, পিন ছাড়া সাটা কেবল। মাদারবোর্ড, এবং ওই যে বলছিলাম মাদারবোর্ড, এখানে একটা ফ্যান থাকে প্রসেসর ইউনিটের ওখানে। এটা হচ্ছে সিডি ড্রাইভ, ঠিক আছে? এখন এটার প্রচলনগুলো খুব কম দেখা যায়। হার্ড ড্রাইভ, হার্ড ডিস্ক, এটাকে বলে সিপিইউ বক্স। এর ভিতরে সবগুলো
র্যাম স্লট এখানে বসবে। আমরা একটু টেনে দেখি, এই যে কেবল দিয়ে এগুলো কি করা হচ্ছে, কানেক্টিভিটি করা হচ্ছে। এখানেই পাওয়ার কেবলটা থেকে বৈদ্যুতিক লাইনটা এখানে আসে মূলত। এখানে সিপিইউতে এরকম সবগুলো চেম্বার করা থাকে, সেখানে বসে আচ্ছা এভাবে একটা পিসি বিল্ড করা হয়, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা একটা আউটপুট ডিভাইস মনিটর, এখানে কি পড়ছে মনিটর কত প্রকার কি কি আমরা জানি। মনিটর 3 প্রকার, কি কি? সিআরটি মনিটর, এলইডি, এলসিডি, তাই না? এটার একটু যেটা আছে, এই ধরনের মনিটর কি করে, একটা মূলত একটা টিউব থাকে, সরাসরি রশ্মি আসে, এটা হচ্ছে একটা কাচ প্যানেলের মতন হয়। এই ধরনের মনিটরের বিদ্যুৎ খরচটা একটু বেশি হয়। এলসিডি, এটা পূর্ণ হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। খুব ভালো করে এলসিডি পূর্ণ রূপ কি আমরা কিন্তু এক মার্কে প্রশ্ন হতে পারি বা এমসিকিউ। এই ধরনের মনিটরগুলোতে এক ধরনের ডিসপ্লে ইউনিট ব্যবহার করা হয়, যেখানে লিকুইড ক্রিস্টাল, বড় পিকচার টিউবের পরিবর্তে ছোট লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে থাকে, যে কারণে এটা অনেক ঠিক হয়ে যায়, পাতলা। আচ্ছা এলইডি, লাইট ইমিটিং ডাট। এলইডি এখন ডিসপ্লে হচ্ছে সবচেয়ে লেটেস্ট ডিসপ্লেগুলো, আপডেট ভার্সন। এলসিডি ডিসপ্লের মতনই কাজ করে, তবে এর ব্যাকলাইট ধরনটা ভিন্ন। এই জন্য এই মনিটর ব্যাকলাইটের মধ্যে ছোট ছোট আলাদা আলাদা লাইট লাগানো থাকে এলইডি। হ্যাঁ, তোমরা দেখতে পারবা এলইডি ডিসপ্লে হয়তো ওই যে অনেক বড় বড় ব্যানারগুলোতে এলইডি বলে না, এলইডি ডিসপ্লে, ওখান থেকে অনেক ছোট্ট ছোট্ট ডট ডট লাইট থাকে, যেটার মাধ্যমে বড় লেখাগুলো প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা বেশ কিছু নমুনা প্রশ্ন পড়লাম। এছাড়াও কিন্তু আদার্স, মাদারবোর্ড কাকে বলে আমরা কিন্তু পড়েছি, প্রসেসর কি, প্রসেসরের কাজ করাগুলো কীভাবে, একটা কম্পিউটার কিভাবে কাজ করে, 5টি ইনপুট বা 5টি আউটপুট ডিভাইসের নাম লিখো বা ছোট্ট বর্ণনাগুলো দাও। ঠিক আছে, র্যাম এবং রোমের, আচ্ছা আমরা তো এটা আছি এই বিষয়গুলোতে। এরপরে স্ক্যানার বা ওএমআর, এরকমভাবে আসলে আমরা ছোট ছোট যে পার্টগুলো পড়েছি, এগুলো সংক্ষিপ্ত প্রশ্নগুলো, কয়েকটি মিলে একটা প্রশ্ন, এইভাবে কিন্তু এই অধ্যায় থেকে সম্ভাব্য প্রশ্নগুলো হয়ে থাকবে। তো চলো আমরা একদম বাসার কাজে চলে এসেছি। বাড়ির কাজ কি হচ্ছে, র্যাম এবং রোম এক নয় ব্যাখ্যা করো। আমরা এর আগে পড়েছি র্যাম এবং রোমের কাজগুলো কি, তাহলে যে দুটাই মেমোরি, বাট দুটা একটা স্থায়ী এবং অস্থায়ী, সেই জিনিসটা তোমাকে ব্যাখ্যা। ও এমআর সম্পর্কে বলো। অপটিক্যাল মার্ক রিডার, এটা কি কারণে কি কাজে ব্যবহার করা হয় তোমরা দেখবা। মাদারবোর্ড ও প্রসেসর সম্পর্কে ছোট্ট। তাহলে আশা করি এই বাড়ির কাজগুলো করে আসবা তাহলে, এবং বইটা যখন তোমরা আবার পুনরায় পড়বা অধ্যায়টা, আশা করি যে আমাদের সম্পূর্ণ অধ্যায়টা সম্পর্কে একটা খুব সুন্দর সুস্পষ্ট ধারণা এবং অভিজ্ঞতা সম্পূর্ণ হবে। তো আশা করি আগামী ক্লাসে দেখা হচ্ছে নতুন আরেকটি অধ্যায় নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।